আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুয়েল মিয়া। ওয়েব ডিজাইনে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ে যে অধ্যায়টা আছে ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল, আমি এটার উপরে ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল করছি ইনশাল্লাহ। সো আমি এই ভিডিও টিউটোরিয়ালটি এমনভাবে করছি যাতে আপনাদেরকে অনেক উপকার হয়, আপনাদের এক্সামে অনেক উপকার হয় এবং আপনারা অনেক কিছু শিখতেও পারেন। সো আমি ডাইরেক্ট কোডে চলে যেতে পারতাম, ওপেনিং এইচটিএমএল, ক্লোজিং এইচটিএমএল, হেড, বডি, টাইটেল মাইটেল দিয়ে আমি কিন্তু কোডিংয়ে যেতে পারতাম, কিন্তু কোডিংয়ে আমি গেলাম না। আমি আপনাদেরকে আগে বেসিকটা ক্লিয়ার করে নিয়ে তারপরে আপনাদেরকে কোডিংয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। সো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আগে আমার থিওরিক্যাল যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখবেন, তারপরে আপনার বেসিকটা ক্লিয়ার হবে, তারপরে কোডিং এ যাব। তাহলে আমার কোডিং বোঝাতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আগে হোম পেজ, ডাইনামিক, স্ট্যাটিক, সার্ভার, ক্লায়েন্ট এগুলো আগে ভালো মতো বুঝতে হবে, তারপরে আমরা কোডিং এ যাবো ইনশাল্লাহ। ওকে, সো আপনাদেরকে আবারও বলছি, আগে থিওরিগুলো কমপ্লিট করেন, 3-4টা ভিডিও থিওরির উপরে দেব ইনশাল্লাহ, তারপরে আমরা কোডিং এ যাবো। সো ধৈর্য সহকারে আগে থিওরি যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন। সো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো দেখি আজকে আমরা কি কি শিখবো। আজকের বিষয়বস্তুগুলো একটু দেখে নিই আমরা, আজকে যেগুলো আমরা দেখবো এখন। তো আজকের বিষয়বস্তু হলো ওয়েব ডিজাইনের ধারণা, ওয়েব পেজ কাকে বলে, ওয়েব পেজ কি, গঠন অনুযায়ী ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ওয়েবসাইট কি তার সুবিধা অসুবিধা, ডাইনামিক ওয়েবসাইট কি তার সুবিধা অসুবিধা, এবং স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। তো এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, প্রতিবারই আমি দেখলাম এটা এক্সামে আসে। সো আশা করছি এই টোটাল বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি ভালোভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই দেখি ওয়েব ডিজাইন এর ধারণা নিয়ে আমি কিছু বলার চেষ্টা করি যে ওয়েব ডিজাইনটা কি আসলে অ্যাকচুয়ালি। তো বইয়ের ভাষায় যদি বলতে হয় তাহলে ওয়েব ডিজাইন হচ্ছে ওয়ার্ল্ড ওয়েবের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের নিকটে উপস্থাপন করার একটা শিল্প। আমরা যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো দেখি, এগুলো হলো ওয়েব ডিজাইন, এগুলো ওয়ার্ল্ড ওয়েবের মাধ্যমে আমাদের নিকটে উপস্থাপন করা হচ্ছে। রং তুলির ছোঁয়ায় শিল্প যেমন তার চিত্রকর্ম ফুটিয়ে তোলে, ঠিক তেমনি ওয়েব ডিজাইন গণরা যারা ওয়েব ডিজাইন করেন তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এইসব বিচিত্র সুন্দর ওয়েব পেজ তৈরি করা হয়। কি এইগুলোকে মূলত বলা হচ্ছে যে ওয়েব ডিজাইন। সো এক কথায় যদি বলা যায়, ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণের কৌশলকে ওয়েব ডিজাইন বলে। সো আপনাদের যদি এক্সামে আসে যে ওয়েব ডিজাইন কি, তাহলে আপনারা এটা বললে জাস্ট এনাফ যে একটা ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণের কৌশল হচ্ছে ওয়েব ডিজাইন। যে কোথায় এটা থাকবে, কোথায় সার্চ বাটন থাকবে, কোথায় আমার ইমেজটা থাকবে, এই যেটা নির্ধারণ করছে, যে ডিজাইনটা করছে, এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। তো আশা করছি ওয়েব ডিজাইন কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো নেক্সট যেটা হচ্ছে যে ওয়েব পেজ। সো ওয়েব ডিজাইনটা নাই আমরা বুঝলাম যে এটা তো ওয়েব পেজটা কি। আসলে ওয়েব পেজ হলো যে মানে ওয়েব পেজ অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন এখানে একটা একটা শিক্ষা বোর্ডের হোম পেজ দেখানো হচ্ছে এখানে। তো একাধিক পেজের সমন্বয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। সো এখানে একটু বইয়ের ভাষায় আমরা একটু পড়ি। ইন্টারনেট তথা ওয়েব বা কেউ তথ্য রাখতে পারে, এসব তথ্য হতে পারে লেখা, ভিডিও, অডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি। ওয়েবে এসব তথ্য রাখার পেজকে ওয়েব পেজ বলা হয়। আসলে এই যে তথ্যগুলো আমরা যে ওয়েবে যে সার্ভারে রাখছি, এটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। সুতরাং আমরা বলতে পারি ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী, ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলা হয়ে থাকে। সো এক একটা ওয়েব পেজকে যখন আমরা পরস্পরের সাথে সংযুক্ত করি তখনই ওয়েবসাইট বলে। যেমন এখানে সুন্দরভাবে লেখা আছে দেখুন, উম, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি করা হয়। সুতরাং একই ডোমেইনের পরস্পর ব্যবহারযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই ওয়েবসাইট বলা হয়। যখন মনে করেন আমরা কি করি, www.facebook.com, ফেসবুক এটা হলো একটা ডোমেইন, একই ডোমেইনের অধীনে কিন্তু আমরা কি পাই, নোটিফিকেশন, হোম, মেসেঞ্জার আর এগুলো পাই না। এই যে এগুলো কিন্তু এক একটা পেজ, এগুলোকে বলা হচ্ছে যে এই টোটালটাকে একটা ওয়েবসাইট বলা হচ্ছে। সো আশা করছি ওয়েব পেজটা আপনাদের ক্লিয়ার হয়েছে, যেখানে আমাদের ভিডিও, লেখা, অডিও, অ্যানিমেশন যেগুলো আমরা ইন্টারনেটে রাখি সেটাকে ওয়েব পেজ বলা হয়। এখানে জাস্ট আপনাদের আরেকটা এখানে আমি একটু হাইলাইট করছি যে ওয়েব পেজে ঢুকলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকেই হোম পেজ বলা হয়। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা হোম পেজ থাকে, ঠিক আছে।
সো যেমন এখানে একটা শিক্ষা বোর্ডের হোম পেজ আছে, আপনার যখন একটা ওয়েবসাইট ভিজিট করবেন ফার্স্টে যে পেজটা আসবে সেটাকে বলা হচ্ছে হোম পেজ। সো আশা করি হোম পেজটা, এটা অনেকবার পরীক্ষায় আসে এবং এমসিকিউতে আসে, আমি দেখলাম ওয়েবের প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। সো আশা করছি ওয়েব ডিজাইন এবং ওয়েব পেজটা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি। তো আমরা একটু আগে বাড়ি, দেখি কি আছে তারপরে। সো তারপরে যে বিষয়টা আছে, এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। গঠন ও বৈচিত্র্যের উপর নির্ভর করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং একটা ডাইনামিক ওয়েবসাইট। এই দুই ধরনের ওয়েবসাইট কিন্তু অনেক মজার একটা বিষয়। তো সবকিছু যদি শেখার ভিতরে মজা না পাই তাহলে কিন্তু সেটা শিখতে ভালো লাগে। সো আশা করছি আপনাদের মজা লাগাইতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। ওকে, সো ফার্স্টে আমরা দেখি স্ট্যাটিক ওয়েবসাইটটা কি। স্ট্যাটিক ওয়েবসাইট, তো স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে সকল ওয়েবসাইট ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু এইচটিএমএল ভাষা দিয়েই করা হয়। তো স্ট্যাটিক ওয়েবসাইট হলো, এখানে আপনারা চিত্রের মাধ্যমে বুঝতে পারছেন, সার্ভার ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে একটা ওয়েব পেজ, এটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয় সাধারণত কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠানের, যার কোনো যার কোনো ডাটা মানে পরবর্তীতে চালু করার পরে চেঞ্জ করা যায় না, সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। তো এখানে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য এবং স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা এবং স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা, এগুলো আপনাদের মাস্ট বি পড়তে হবে। আসলে এটা যখন আপনি যদি সংজ্ঞাটা বোঝেন ভালো মতো, তাহলে কিন্তু তার বৈশিষ্ট্য, তার সুবিধা অসুবিধা, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমি এগুলো তত বিস্তারিতভাবে আলোচনা করছি না, আপনারা জাস্ট এগুলো একটু মুখস্থ করে যাবেন। তারপরে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। তো স্ট্যাটিক ওয়েবসাইট কি, তো বললাম যে ডাটার মান হইলে ওয়েব পেজ লোডিং বা চালু করার পর সেটার পরিবর্তন করা যায় না। বৈশিষ্ট্যগুলো হলো যে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, আমি তো বললাম কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট তৈরি করতে হলে সেটা কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট, এটা একটা কন্টেন্ট নির্দিষ্ট থাকে। এর দ্রুত তথ্য প্রদান বা আপডেট করতে পারে, খুব দ্রুত লোড হয়, এগুলো আপনি পড়বেন। শুধু এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে এটি উন্নয়ন করা যায়। এটাতে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এই ল্যাঙ্গুয়েজগুলো লাগে না, জাস্ট এইচটিএমএল, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, এগুলো ব্যবহার করে এটা করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটে কিছু সুবিধা আছে, খরচ কম, এর উন্নয়ন খুব দ্রুত, অতি দ্রুত, ক্ষমতা ও নিরাপদ, এর সাথে কন্টেন্ট সরবরাহ করা যায়, নেট স্পিড খুব কম হলেও দ্রুততার সাথে ডাউনলোড করা যায়। এগুলো হলো তার সুবিধা এবং কিছু অসুবিধাও আছে। যেহেতু কন্টেন্ট কোডিং করে নেওয়া হয় তাই কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। তো যেহেতু এটা কোডিং করে দেওয়া হয় তাই কন্টেন্টটা আপলোড করতে একটু সময় নেয়। তারপরে এখানে আরো আছে, এগুলো 3-4টা পয়েন্ট আপনারা পড়ে নেবেন। আমি যদি সবগুলো বিস্তারিতভাবে বলি এবং সবগুলো ব্যাখ্যা দিই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপনারা একটু নিজে চেষ্টা করবেন এগুলো পড়ে নেওয়ার জন্য। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনারা থিওরিগুলো ভালোভাবে দেখে বুঝতে পারবেন। তো আশা করি স্ট্যাটিক ওয়েবসাইটটা বুঝলেন, এবার একটা ডাইনামিক ওয়েবসাইট একটু দেখি আমরা। What is the dynamic website? Dynamic website কি? যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ফর এক্সাম্পল, ডাইনামিক ওয়েবসাইট ইজ এ ক্লিকবাজ। যেমন আমরা একটু পরিকল্পনা ভাবতে পারি যে ক্লিকবাজ কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট, সেখানে কিন্তু ডাটার মান অবভিয়াসলি বারবার পরিবর্তন হয়। এটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেটা যেটা ওয়েব পেজ লোডিং বা চালু করার পরেও পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট কিন্তু অনেক ভাষা লাগে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল ভাষার সাথে সাথে স্ক্রিপ্ট ভাষা যেমন পিএইচপি, এএসপি ভাষাও প্রয়োজন এবং ডাটাবেজও প্রয়োজন। সো এই যে ডাটাবেজ দেখছেন, এটা এটা ষষ্ঠ অধ্যায়ে ডাটাবেজ ম্যানেজমেন্ট যখন আছে আপনারা এটা পড়বেন ইনশাল্লাহ, তাহলে ওখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি ইনশাল্লাহ ডাটাবেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে। তো এখানে এক্সট্রা যেটা আছে সেটা হলো ডাটাবেজ। আর স্ট্যাটিক ওয়েবসাইটে সেটা ডাটাবেজটা ছিল না, জাস্ট একটা সার্ভার ছিল আর একটা ওয়েবসাইট ছিল শুধু। আর ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু একটা ডাটাবেজটা যোগ হয়েছে এক্সট্রা। তো এরও কিছু বৈশিষ্ট্য আছে, কিছু সুবিধা আছে, এর অসুবিধা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এটা কি পরিবর্তনশীল বা ইন্টারপ্রেটিভ ওয়েব পেজ থাকে, সময় ব্যবহারকারী আদান তথ্য প্রদান বা তথ্য আপডেট করতে পারে। এটা তো জানি, যখন আপনি একটা সংজ্ঞাটা ভালো মতো বুঝে যাবেন, তার বৈশিষ্ট্য, তার সুবিধা, তার অসুবিধা একবার যখন পড়বেন তখন আপনি বুঝে যাবেন। তারপরে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন করতে পারে। আপনি তার যখন যেটা প্রয়োজন সেই কন্টেন্টটা পরিবর্তন করতে পারবে আর কি। নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেজ প্রদর্শন করার ব্যবস্থা করা যায়। অনেক বেশি সময়ে অনেক বেশি তথ্য বহুল হতে পারে। ডাইনামিক ওয়েবসাইট আমরা এখন বেশি, তো ডাইনামিক ওয়েবসাইটে সব থেকে বেশি ব্যবহার করা হয় ফেসবুক, কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট।
আকর্ষণীয় ইন্টারপ্রেটিভ লেআউট তৈরি করা যায়, এগুলো হলো এর সুবিধাগুলো ভালো করে পড়ে নেবেন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এবং ডাইনামিক ওয়েবসাইটের ভিতরে আছে ডেটাবেস ব্যবহৃত হওয়ার ফলে ব্যবহারকারী ব্রাউজারে লোড হতে পারে বেশি সময় নেই। এটাতে এক্সট্রা একটা লোড দেওয়া হয়, সেটা হলো ডাটাবেস। তার কারণে একটু তথ্য বা ব্রাউজিং করতে একটু লোড নিতে পারে বা সময় নিতে পারে। অন্যান্য নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে জটিল, খরচ একটু বেশি হয় ডাইনামিক ওয়েবসাইটে। তো আশা করি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, কি তার বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। এটা জাস্ট আপনারা ভিডিওটা দেখার পরে আর একবার জাস্ট রিভাইজ দেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখি নেক্সটে কি আছে। ও, তারপরে আছে স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। আপনারা যারা সংজ্ঞাটা ভালো মতো শুনেছেন তারা কিন্তু আশা করছি পার্থক্যগুলো পারবেন। তারপরে একটু দেখি পার্থক্যগুলো। সো ১ নম্বর পার্থক্য বলছে যে ওয়েবসাইটের থিম ও ওয়েব পেজ কন্টেন্ট নির্দিষ্ট থাকবে, যেটা বললাম। এটা একটা প্রতিষ্ঠান বা সংগঠনের হয়, সেজন্য হয় এখানে একটা অবশ্যই একটা নির্দিষ্ট কন্টেন্ট থাকে। আর ওয়েব ডিজাইন ও কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়। এটা আপনার যা ইচ্ছা সেভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। কয়েকটি মাত্র মার্কআপ থাকায় দ্রুত লোড হয়। মানে এটাতে বেশি মার্কআপ মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না, তাই এটা খুব দ্রুত লোড হয়। ডাইনামিক কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড হতে দেরি হয় আর কি, এটা একটু দেরি হয় লোড হতে। তারপরে এখানে এই যে যেটা বললাম, এখানে ডাটাবেজ ইউজ করা হয়, ডাটাবেজ স্ট্যাটিক ওয়েবসাইট ডাটাবেজ ইউজ করা হয় না, ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেজ ইউজ করা হয়। এটা কিন্তু একটা পার্থক্য, এটা আপনারা অ্যাড করতে পারেন। এখানে একটু বলে দিচ্ছে যে কখনো ডাটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করা হয় না, ডাটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করা হয় তুলনামূলকভাবে এটা একটু বেশি নিরাপদ, এটা একটু কম নিরাপদ। আর এই যে যেটা বললাম, কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শনে আমাদের কলেজের যে ওয়েবসাইটগুলো দেখি সেটা সাধারণত বেশিরভাগই স্ট্যাটিক ওয়েবসাইট হয়। আর ডাইনামিক ওয়েবসাইট হলো যেকোনো রান টাইমে কন্টেন্ট পরিবর্তন করতে হয়, যেমন ই-কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটে তথ্য প্রদর্শন। যখন আমরা অনলাইনে এক্সাম দিই, তারপরে ইত্যাদি যেগুলো আছে যেগুলো পরিবর্তনশীল, সেগুলো হলো ডাইনামিক ওয়েবসাইট। তারপরে সরাসরি রান করে অন্যান্য সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, সাধারণত এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তৈরি করা হয়। এটা খুব কম ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তৈরি করা হয়। এটাতে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে এএসপি, পিএইচপি এগুলো লাগে না সার্ভার। আর ডাইনামিক ওয়েবসাইটে যেটা আছে সার্ভার অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে। তাই এই সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন, তো এটা যেহেতু সার্ভারে রান করে সেজন্য সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ লাগবে আমাদেরকে, সেজন্য পিএইচপি, এএসপি, এনইটি, জেএসপি ইত্যাদি এসব ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়, ডেভেলপ করা সহজ। আর ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করতে দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়। পরিবর্তন করলে পুনরায় সার্ভার আপলোড করতে, এটা যখন আমরা পরিবর্তন করবো ওয়েবসাইটটাকে পুনরায় আবার কোডিং লিখতে হবে, তারপরে সার্ভারে আপলোড করতে হবে, তারপরে ওটা কাজ হবে। আর এটা কিন্তু সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা যায় বিধায় সার্ভারে আপলোড করার প্রয়োজন নাই। যেহেতু আমরা সার্ভার ভিতরে কাজ করতে পারবো, এটা আপলোড করার প্রয়োজন নাই, কিন্তু এটা আপলোড করতেই হবে। সো আমি আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিলাম। তো আশা করছি আপনাদেরকে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট এবং ওয়েব পেজের ধারণা এবং ওয়েব পেজ কাকে বলে, হোম পেজ কাকে বলে, এই ইনশাল্লাহ কিছু থিওরি আপনাদেরকে ভালোভাবে শেখাই দিয়েছি। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে এই ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন। কথার মধ্যে যদি ভুল টুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আমি আপনাদের সামনে পরবর্তীতে আরো ২-৩টা ভিডিও থিওরির উপরে রাখবো, সার্ভার ক্লায়েন্ট, তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ আমি কোডিং এ নিয়ে যাবো এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি এইচটিএমএল শিখিয়ে দেবো এবং আপনাদের বিভিন্ন কোশ্চেনও সমাধান করবো ইনশাল্লাহ এইচএসসির, আপনারা যদি রিকোয়েস্ট করেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।